আসসালামু আলাইকুম। দুপুরের শীর্ষ সংবাদে স্বাগত জানাচ্ছি আমি বিথি। নির্বাচন সংক্রান্ত যাবতীয় কাজ এগিয়ে এসেছে সিসি। যুক্তরাষ্ট্রের ভিসা নবায়নের দুঃসংবাদ বিপাকে পড়তে পারেন অনেক বাংলাদেশি। লন্ডন বৈঠক নিয়ে সন্তুষ্ট উপদেষ্টা পরিষদ, পরিবেশ উপদেষ্টা। 10 দিন পর খুলল সচিবালয়, বইছে ঈদের আমেজ। শাহজালালে করোনা প্রতিরোধের সতর্কতা, নন টাচ পদ্ধতিতে চলছে সেবা। ঠাকুরগাঁও সীমান্ত দিয়ে 23 জনকে পুশিন বিএসএফের। স্বাস্থ্যবিধি মেনে হবে এইচএসি আসন বিন্যাস, বাড়বে দূরত্ব। আজ নেপাল থেকে 40 মেগাওয়াট জলবিদ্যুৎ পেতে শুরু করবে বাংলাদেশ। পর্তুগালে সন্ত্রাসীদের গুলিতে বাংলাদেশি ব্যবসায়ী নিহত। আবু সাইদ হত্যায় এএসআই আমির সহ 4 জনকে ট্রাইব্যুনালে হাজির। গোপালগঞ্জে 5 যানবাহনের সংঘর্ষ, ট্রাফিক পুলিশ সহ নিহত 2। ঈদের টানা 10 দিন ছুটি শেষে বাংলা বান্দা স্থলবন্দরে আমদানি রফতানি শুরু। ভারতে হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত 7। ইসরায়েলের যুদ্ধবিমান জ্বালানি ও জ্বালানি সরবরাহ কেন্দ্রে ইরানের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা। শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। নির্বাচন সংক্রান্ত যাবতীয় কাজ এগিয়ে এসেছে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। রোববার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে কর্মকর্তাদের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময়ের সময় তিনি একথা বলেন। সিসি বলেন, নির্বাচনের যতটুকু কাজ বাকি আছে তা আমরা সবাই মিলে শেষ করব। আজকের দিনে আমাদের অঙ্গীকার একটি সুষ্ঠু, সুন্দর ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত করা। কোনো দলের প্রতি পক্ষপাতিত্ব নয়, আমাদের লক্ষ্য হবে ন্যায্যতা ও নিরপেক্ষতা। পর্যটন ভিসা নিয়ে যুক্তরাষ্ট্রের সন্তান জন্ম দেওয়ার প্রবণতা, যাকে বার্থ ট্যুরিজম বলা হয়, সেটি নিষিদ্ধ বলে আবারও সতর্ক করেছে মার্কিন কর্তৃপক্ষ। সম্প্রতি যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর একটি বিজ্ঞপ্তির মাধ্যমে জানায়, পর্যটন ভিসা আবেদনকারী যদি মূলত সন্তান জন্ম দেওয়ার উদ্দেশ্যে ভ্রমণের পরিকল্পনা করেন, তবে সেই আবেদন সরাসরি বাতিল করা হবে। শনিবার ঢাকায় যুক্তরাষ্ট্রের দূতাবাস সামাজিক যোগাযোগ মাধ্যমে এই বার্তা জানিয়েছে। ফেসবুকে উল্লেখ করা বার্তায় বলা হয়েছে, অনেক ভিনদেশী বাবা মা শুধুমাত্র সন্তান জন্ম দেওয়ার জন্য যুক্তরাষ্ট্রে আসেন এবং চিকিৎসা খরচের জন্য সরকারি সহায়তা গ্রহণ করেন। এই ব্যয়ে আমেরিকার করদাতাদের ওপর চাপ সৃষ্টি হয়। ভবিষ্যতে এই অভিভাবকরা তাদের ভিসা নবায়নেরও যোগ্যতা হারাতে পারেন। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের লন্ডন বৈঠক নিয়ে উপদেষ্টা পরিষদ সন্তুষ্ট। কোনো রাজনৈতিক দলের এ বিষয়ে কিছু বলার থাকলে সেটা প্রধান উপদেষ্টার সাথে বলতে হবে, এমনটাই জানিয়েছেন পরিবেশ উপদেষ্টা রিজওয়ানা হাসান। রোববার ঈদের পর সচিবালয়ের প্রথম কার্যদিবসে সাংবাদিকদের তিনি একথা বলেন। পরিবেশ উপদেষ্টা বলেন, যে কোনো ধরনের সমস্যাই সংলাপের মধ্য দিয়ে সমাধান হয়। এ সময় উপস্থিত ছিলেন আরও 3 উপদেষ্টা। দীর্ঘ 10 দিনের ঈদের ছুটি শেষে আজ রোববার খুলেছে দেশের প্রশাসনিক কার্যক্রমের কেন্দ্রবিন্দু সচিবালয়। ছুটির পর প্রথম কার্যদিবসে কর্মকর্তা কর্মচারীরা কর্মস্থলে ফিরেছেন উৎসবের আমেজ নিয়ে। সহকর্মীদের সঙ্গে কোলাকুলি, শুভেচ্ছা বিনিময় আর ঈদের গল্পে মুখর ছিল সচিবালয়ের করিডোর। সরেজমিনে ঘুরে দেখা গেছে, সকাল থেকে বিভিন্ন মন্ত্রণালয়ে উপস্থিত হচ্ছেন অধিকাংশ কর্মকর্তা। তথ্য মন্ত্রণালয়, বাণিজ্য মন্ত্রণালয়, খাদ্য মন্ত্রণালয়, অর্থ মন্ত্রণালয়, স্থানীয় সরকার ও পল্লী উন্নয়ন, স্বাস্থ্য, কৃষি, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় সহ অধিকাংশ দপ্তরে উপস্থিত ছিল সন্তোষজনক। অফিস প্রাঙ্গণে গাড়ি রাখার স্থানগুলো ছিল অন্যান্য দিনের মতোই পূর্ণ, তবে করিডোর ও লিফটের সামনে সাধারণ দিনের তুলনায় ভিড় কিছুটা কম দেখা গেছে, যা ছুটির পর প্রথম দিনের স্বাভাবিক চিত্র বলেই ধরা হচ্ছে। হঠাৎ করেই দেশে করোনা ভাইরাসের প্রাদুর্ভাব বেড়ে যাওয়ার সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ করেছে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর কর্তৃপক্ষ। স্বাস্থ্য অধিদপ্তরের নির্দেশনা মোতাবেক এই সতর্কতামূলক ব্যবস্থা নিয়েছে বলে জানা গেছে। শাহজালাল বিমানবন্দরের নির্বাহী পরিচালক রাগিব সামাদ জানান, অধিদপ্তর কর্তৃক দেওয়া নির্দেশনা আমরা মেনে চলছি। বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছেন, বিমানবন্দরের মেডিকেল টিমের মাধ্যমে থার্মাল স্ক্যানার দিয়ে নন টাচ পদ্ধতিতে আগত যাত্রীদের দেহের তাপমাত্রা নির্ণয় করার ব্যবস্থা নেওয়া হয়েছে। এজন্য সার্বক্ষণিক ডাক্তার সহ প্রয়োজনীয় সামগ্রীর ব্যবস্থা করা হয়েছে। ঠাকুরগাঁও হরিপুর উপজেলা সীমান্ত দিয়ে অবৈধভাবে 23 জনকে বাংলাদেশে পুশিন করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী। বিষয়টি তাৎক্ষণিক জানতে পেরে অভিযান চালিয়ে তাদের আটক করে বিজিবি। আটককৃতদের মধ্যে 4 জন পুরুষ, 12 জন নারী ও 7 জন শিশু রয়েছে। শনিবার ভোররাতে জেলার হরিপুর উপজেলার ভাতুরিয়া ইউনিয়নের চাপসা সীমান্ত দিয়ে বিএসএফ কর্তৃক অবৈধ এই পুশিনের ঘটনা ঘটে। প্রাণঘাতী ভাইরাসের সংক্রমণ দেশে বেড়েই চলেছে। এর মধ্যে সতর্কবার্তাও জারি করেছে স্বাস্থ্য অধিদপ্তর। এদিকে 26 জুন থেকে শুরু হতে যাচ্ছে এইচএসসি ও সমমান পরীক্ষা।
পরীক্ষা। এতে অংশ নেবেন 12.5 লাখেরও বেশি পরীক্ষার্থী। করোনা ও ডেঙ্গুর সংক্রমণ বাড়ায় পরীক্ষা পেছনের দাবি তুলেছেন একদল পরীক্ষার্থী। তারা সামাজিক যোগাযোগ মাধ্যমে নানা উপায়ে প্রচারণা চালাচ্ছেন। তবে শিক্ষা বোর্ডের কর্মকর্তারা জানিয়েছেন, করোনা ও ডেঙ্গুর সংক্রমণের যে হার, তাতে পরীক্ষা পেছানোর মতো পরিস্থিতি হয়নি। কঠোরভাবে স্বাস্থ্যবিধি মেনে যথাসময়ে পরীক্ষা নিতে চান তারা। আজ হতে আনুষ্ঠানিকভাবে নেপাল থেকে বিদ্যুৎ আমদানি শুরু করতে যাচ্ছে বাংলাদেশ। আগামী 5 মাস ভারত হয়ে 40 মেগাওয়াট জলবিদ্যুৎ বাংলাদেশে আসবে। চুক্তি অনুযায়ী 15 জুন থেকে 15 নভেম্বর পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ করা হবে। ভারতীয় ট্রান্সমিশন চার্জ সহ প্রতি ইউনিট বিদ্যুতের দাম পড়বে প্রায় 7 টাকা। বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ বিষয়ক উপদেষ্টা ফাউজুল কবির খান জানান, নেপাল থেকে বিদ্যুৎ গ্রহণের জন্য প্রয়োজনীয় সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে। মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, বাংলাদেশ শীতকালে নেপালে বিদ্যুৎ রপ্তানির সম্ভাবনাও খতিয়ে দেখছে। কারণ শীতের সময় নেপালের নদীতে ভারী তুষারপাতের কারণে নেপালের জলবিদ্যুৎ উৎপাদন ব্যাহত হয়। পর্তুগালের রাজধানী লিসবনের উপশহর আলমাদায় সন্ত্রাসীদের গুলিতে মাহবুবুল আলম নামে এক বাংলাদেশি ব্যবসায়ী নিহত হয়েছেন। স্থানীয় সময় শুক্রবার সন্ধ্যায় নিজের দোকানে কর্মরত অবস্থায় এই নির্মম হত্যাকাণ্ডের শিকার হন তিনি। চোখের সামনে স্বামীকে গুলি করে হত্যা হতে দেখেছেন মাহবুবুলের স্ত্রী এবং 10 ও 14 বছর বয়সী 2 মেয়ে। ঘটনার পর বাংলাদেশি কমিউনিটিতে শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয় পুলিশ জানায়, শুক্রবার সন্ধ্যায় কালো পোশাকে মুখোশ পরা 16 থেকে 17 বছর বয়সী 2 যুবক মাহবুবুলের দোকানে ঢুকে লুটপাটের চেষ্টা চালায়। বাধা দিলে তাদের একজন মাহবুবুলের বুকে 3 রাউন্ড গুলি ছোড়ে। ঘটনাস্থলেই তিনি মারা যান। মানবতা বিরোধী অপরাধের মামলায় 4 আসামিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে। তারা সবাই জুলাই গণঅভ্যুত্থানে রংপুরে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাইদ হত্যার ঘটনায় অভিযুক্ত। রোববার সকালে প্রিজন ভ্যানে করে সাবেক এসআই আমির হোসেন, কনস্টেবল সুজন চন্দ্র রায়, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের প্রক্টর শরীফুল ইসলাম, ছাত্রলীগ নেতা ইমরান চৌধুরী আকাশকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়। গোপালগঞ্জে 5 যানবাহনের মধ্যে সংঘর্ষে এক ট্রাফিক পুলিশ সদস্য সহ 2 জন নিহত হয়েছেন। এতে অন্তত 15 জন আহত হয়েছেন। রোববার ভোর 4টার দিকে ঢাকা খুলনা মহাসড়কের গোপীনাথপুর পুলিশ তদন্ত কেন্দ্রের কাছে এই দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন ভাটিয়াপাড়া হাইওয়ে পুলিশ এটিএসআই রফিকুজ্জামান ও আরমান পরিবহনের চালকের সহকারী সেলিম হোসেন ব্যাপারী। আরমান খুলনার সোনাডাঙ্গা দেবেন বাবু রোডের আব্দুল হামিদ ব্যাপারী ছিলেন। ঈদুল আজহা উপলক্ষে টানা 10 দিন বন্ধ থাকার পর আজ রোববার সকাল থেকে পঞ্চগড়ের বাংলাবান্ধা স্থল বন্দরে পুনরায় আমদানি রপ্তানি কার্যক্রম শুরু হয়েছে। তবে এই সময় ইমিগ্রেশন চেকপোস্টে দিয়ে অবৈধ পাসপোর্টধারীদের যাত্রীদের পারাপার স্বাভাবিক ছিল। স্থলবন্দরের আমদানি রপ্তানিকারক গ্রুপের আহ্বায়ক রেজাউল করিম শাহিন বলেন, কোরবানির ঈদ উপলক্ষে গত 5 থেকে 14 জুন পর্যন্ত বন্দর দিয়ে আমদানি ও রপ্তানি কার্যক্রম বন্ধ ছিল। রোববার থেকে আবারও স্বাভাবিক নিয়মে বাণিজ্য কার্যক্রম শুরু হয়েছে। এর ফলে বন্দরে প্রাণচাঞ্চল্য ফিরে এসেছে। ভারতের উত্তরাখণ্ড রাজ্যের হিমালয়ের কোলে অবস্থিত হিন্দুদের পবিত্র তীর্থস্থানে কেদারনাথ মন্দির দর্শন করে ফেরার পথে হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে 7 জন নিহত হয়েছেন। ঘটনাটি ঘটেছে রবিবার ভোর 5:15 নাগাদ। আরিয়ান এভিয়েশন হেলিকপ্টারটিতে পাইলট ছাড়াও এক শিশু সহ 6 পুণ্যার্থী ছিলেন। এরা সকলেই মহারাষ্ট্র ও গুজরাটের বাসিন্দা। গত 2 মে থেকে কেদারনাথ ধামের দরজা খুলে দেওয়ার পর গত 6 সপ্তাহে 5টি হেলিকপ্টার দুর্ঘটনা ঘটেছে বলে জানা গেছে। দুর্গম পথ পেরিয়ে কেদারনাথ দর্শনে যাওয়ার কষ্ট লাঘব করতে পুণ্যার্থীদের মধ্যে হেলিকপ্টারে যাওয়ার প্রবণতা বেড়েছে। জানা গেছে, রবিবার ভোরে কেদারনাথ মন্দির থেকে উত্তরাখণ্ডের গুপ্তাকাশীতে যাওয়ার সময় 10 মিনিটের যাত্রাপথে গৌরীকুণ্ড এবং সেনা প্রয়োগের মাঝামাঝি জায়গায় হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়। ইসরায়েলের সামরিক স্থাপনায় নতুন করে হামলা চালিয়েছে ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী। শনিবার রাতে চালানো এই হামলায় ইসরায়েলি যুদ্ধবিমানে জ্বালানি উৎপাদন কেন্দ্র ও জ্বালানি সরবরাহ লাইনগুলোকে লক্ষ্য করে বিপুল সংখ্যক ক্ষেপণাস্ত্র ও ড্রোন নিক্ষেপ করা হয়েছে বলে জানিয়েছে আইআরজিসির মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল আলী মোহাম্মদ নাইনি এক টেলিভিশন বিবৃতিতে জানান, ট্রু প্রমিস 3 নামক প্রতিরোধমূলক অভিযানের আওতায় এই হামলা চালানো হয়েছে। তিনি বলেন, ইসরায়েলি আগ্রাসনের জবাবে এই পদক্ষেপ নেওয়া হয়েছে এবং ভবিষ্যতে আরো বৃহৎ পরিসরে সামরিক অভিযান পরিচালিত হবে যদি আগ্রাসন চলমান থাকে। আমাদের পরবর্তী রাতের সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো বিদায় নিচ্ছি। দর্শক, ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। নিত্য নতুন সংবাদ পেতে আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন, অনিয়মিত নোটিফিকেশন পেতে বেল বাটনে ক্লিক করুন এবং আমাদের ফেসবুক পেজটি লাইক করুন। এছাড়াও আমাদের ভিডিওতে লাইক দিয়ে শেয়ার করুন। আল্লাহ হাফেজ।